যে তৃণমূল কংগ্রেস সাংসদ খগেন মুর্মু ত্রাণ সামগ্রী বিলি করতে গেছিল উত্তরবঙ্গে, সেই খগেন মুর্মুকে এমন পাথর ছোড়ে তার স্কাল ফ্র্যাকচার হয়। যে তৃণমূল কংগ্রেস বিধায়ক শঙ্কর ঘোষকে এমন আক্রমণ করেন যেখান থেকে কাঁচ, তার গাড়ির কাঁচ ছিটকে এসে হাতে পায়ে লেগে তিনি আক্রান্ত হন, আমি সেই তৃণমূলের থেকে সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা শিখবো? ত্রিপুরায় তৃণমূলের রাজ্য দপ্তর সেখানে আক্রান্ত হয়েছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। এই অভিযোগ কুণাল ঘোষ, সায়নী ঘোষ একেবারে প্রায় 6 জন প্রতিনিধি গিয়েছেন। সুদীপ সাহা বলছে বাসগুলো নিয়ে যাচ্ছে, কুণাল ঘোষ বলছে বাসগুলো, ট্যাক্সিগুলো নিয়ে যাচ্ছে, জোগাড় করে দিচ্ছে না, একটা গাড়ি জোগাড় করে দিতে পারছে না। এরকম একটা পরিস্থিতি ত্রিপুরা। দেখুন, তৃণমূল কার্যত ত্রিপুরায় নিশ্চিহ্ন। তৃণমূলের পতাকা বহন করবার মতো লোক ত্রিপুরায় এখন দেখতে পাওয়া যায় না। এবং আমার মনে হয় যে দুঃস্বপ্নেও হয়তো কুণাল বাবু এইটা ভাবতে পারছেন না যে ত্রিপুরায় তাদের ওপর আক্রমণ হতে পারে, এবং দুঃস্বপ্নেও কুণাল ঘোষ এটা ভাবতে পারছেন না যে ত্রিপুরাতে তৃণমূল কোনোদিন জয় লাভ করতে পারে। সে কারণেই কুণাল ঘোষ এখন এই সুদীপ রাহাটাহা এদের নিয়ে ত্রিপুরায় ছুটছেন। তার কারণ কুণালদা অন্য মাঠে খেলবার কথা আগেই আগাম ঘোষণা করে দিয়েছিলেন। কুণালদার পশ্চিমবঙ্গের মাঠ ভাল লাগছে না, কুণালদা একটু ত্রিপুরার মাঠে গেলেন। কুণালদা ত্রিপুরার মাঠ থেকে আবার ঘুরে আসবেন, এসে কুণালদা হয়তো কোনো টিজারে ফিরে যাবেন, কোনো নায়িকার সাথে কোনো টিজারে মদনদা শোভনদার মতো মাঠ বদল করে ব্যস্ত থাকবেন। কিন্তু মূল কথা হচ্ছে এটাই যে ত্রিপুরায় তৃণমূল যেখানে অপ্রাসঙ্গিক, কার্যত তৃণমূলের যেখানে কোনো প্রাসঙ্গিকতা নেই, সেই মাটিতে তৃণমূলকে আক্রমণ করা হবে, যে এটা একটা কীট পতঙ্গ বিশ্বাস করতে পারে না। এবং আমার মনে হয় না তৃণমূল কংগ্রেস ওই মাটিতে পা রাখলে, বা তৃণমূলের কোনো নেতা নেত্রী মন্ত্রী শান্ত্রী এমএলএ ল্যাম্পপোস্ট লাইট পোস্ট কেউ পা রাখলে তাদের গাড়ি ব্যবস্থা করে দিতে সরকার বাধ্য। তার কারণ হচ্ছে, আমরা জানি কোনো মন্ত্রী যদি কোনো রাজ্যে সরকারি কোনো কাজে যান, তাহলে তাকে সেই রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো গাড়ির অ্যালটমেন্টের বিষয় থাকলে, বা কোনো জায়গায় তার সফর থাকলে, বা কোনো জায়গায় পরিদর্শন করবার থাকলে তা নিয়ে তখন তাকে গাড়ি অ্যালটমেন্ট করা হয়। কিন্তু এইখান থেকে হঠাৎ তৃণমূলের রাত্রের ঘুমের দুঃস্বপ্নে মনে হবে যে না, ওখানে আমার পার্টি অফিসটা ভেঙে দিয়েছে, ওখানে আমার ব্যানার ছিঁড়ে দিয়েছে, পোস্টার ছিঁড়ে দিয়েছে বলে আমার এখন রাতারাতি সায়নী ঘোষদের নিয়ে, সুদীপ রায়দের নিয়ে, যারা কার্যত মাইলেজ পাচ্ছে না, টিকিট ফিকিট পাওয়ার চেষ্টা করছে, তার জন্য আমায় এখন ত্রিপুরায় দৌড়তে হবে। এইসব কুণালবাবু দলের সাইডলাইন নেতৃত্ব তাই করছে। সার্কাসে আমরা জোকারের স্টান্ট দেখি, তৃণমূল কংগ্রেসে সার্কাসের জোকারের স্টান্ট আর তৃণমূল কংগ্রেসে কুণাল বাবুর স্টান্ট, দুটোর মধ্যে কোনো পার্থক্য হয় না। ত্রিপুরার আগরতলা এবং গোটা ত্রিপুরায় দল রয়েছে তৃণমূল, সেখানে গাড়ির ব্যবস্থা করতে পারলো না বিজেপি সরকার, সেটা যেমন একটা দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে যে ত্রিপুরায় গণতন্ত্র নেই। না, ত্রিপুরায় গণতন্ত্র নেই এটা তৃণমূলের মুখে আমরা শুনবো না। পশ্চিমবঙ্গে যখন খগেন মুর্মু আহত হয় তৃণমূলের পিঙ্কি খাতুন, শফিকুলদের হাতে, এই লুম্পেন বাহিনীর হাতে, যখন আমরা দেখতে পাই কার্যত পশ্চিমবঙ্গে ভোট ভোট প্রক্রিয়া যেভাবে চলে, তা আপনি সিনেমা স্বরূপ গোটা ভারতবর্ষ নয়, গোটা আন্তর্জাতিক মানচিত্রকে একদিন বসিয়ে দেখালে তারাও ভাববে যে আমরা মির্জাপুর কি দেখেছি। আমরা পশ্চিমবঙ্গের বিধানসভা নামক একটা সিনেমা হলে সেই সিনেমার উত্তেজনা হয়তো বক্স অফিস হিট করে যাবে। তার কারণ ওটা তো তখন সিনেমা হয় না, মানে সিনেমার মধ্যে তখন তো গণতন্ত্র থাকে না, তখন চলে হচ্ছে স্বৈরতন্ত্র, তখন চলে হচ্ছে একচেটিয়া একাধিপত্য রাজনীতি, তখন চলে হচ্ছে বোমা গুলি বারুদের গন্ধ, এই সব চলে। পশ্চিমবঙ্গ নির্বাচনে যারা পশ্চিমবঙ্গের সরকার যারা গণতন্ত্র নিয়ে কথা বলছে, তারা আগে নিজেদের নির্বাচনটুকু ফেয়ার ইলেকশন করতে শিখুক। তারা আগে পশ্চিমবঙ্গে একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তুলুক, যে সমাজ ব্যবস্থায় কার্যত বিরোধী পক্ষের যখন কোনো লোক, বা বিরোধী পক্ষের যখন কোনো জনপ্রতিনিধি নিজের চেতনা, নিজের ভাবাবেগ, নিজের আদর্শকে
কার্যত মানুষের সামনে প্রকাশ করবার মতো পরিস্থিতিতে থাকে, তারপর তৃণমূল কংগ্রেসের থেকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে কথা শুনবো। যে তৃণমূল কংগ্রেস তামান্না খাতুনের মতো একটা বাচ্চা মেয়েকে সকেট বোমায় উড়িয়ে দেয়, যে তৃণমূল কংগ্রেস তপন কান্দুদের, ফুলচাঁদ শেখদের খুন করে, যে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিজিৎ সরকার থেকে প্রায় 250 জন বিজেপি কর্মীকে ভোট ঘোষণা হওয়ার পরে পোস্ট পোল ভায়োলেন্সের দ্বারা আক্রান্ত করে খুন করে, যে তৃণমূল কংগ্রেস সাংসদ খগেন মুর্মু ত্রাণ সামগ্রী বিলি করতে গেছিল উত্তরবঙ্গে, সেই খগেন মুর্মুকে এমন পাথর ছোড়ে তার স্কাল ফ্র্যাকচার হয়, যে তৃণমূল কংগ্রেস বিধায়ক শঙ্কর ঘোষকে এমন আক্রমণ করেন যেখান থেকে কাঁচ, তার গাড়ির কাঁচ ছিটকে এসে হাতে পায়ে লেগে তিনি আক্রান্ত হন, আমি সেই তৃণমূলের থেকে সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা শিখবো? আমি সেই তৃণমূল কংগ্রেসের থেকে শিখবো যে তৃণমূল কংগ্রেসের প্রচলিত নেতা আরএসপি থেকে আগত উদয়ন গো উত্তরবঙ্গে মাথাভাঙা ব্লকে যেহেতু তৃণমূলের লিডটা কম হয়ে গেছিল, তাই জন্য বলেছিল পানীয় জলের যাতে লাইন কেটে দেয়া, ইলেকট্রিক্যাল লাইন যাতে তারা না পায়, আমি সেই তৃণমূল কংগ্রেসের থেকে গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে শিখবো? দেখুন, তৃণমূল কংগ্রেস কার্যত এখন হিটলারের শাসন, হিটলার যেভাবে জার্মানিতে রাজ করেছিল সেভাবে তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে রাজ করছেন। সাংসদ শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ এবং আমাদের দলের রাজ্য সভাপতি একটা বার্তা সুনিশ্চিত করে দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য, যে হিটলারের যদি পতন হতে পারে, বার্লিনের যদি দেয়াল ভেঙে পড়তে পারে, মুসোলিনির রাজত্ব যদি শেষ হতে পারে, মমতার পতন 26-এ নিশ্চিত। বলছেন যে ফটোশুট করতে গেলেন, তাই জন্যই তো জনরোষ, এবং তার থেকেই না। দেখুন, ফটোশুট করতে খিচমেরি ফটো দাঁড়িয়ে দাঁড়িয়ে কে লোক সবাই করে, আমরা দেখে কে ধর্ণা মঞ্চে, যেখানে 144 ধারা আগে ছিল, নতুন আইনে সেটা অন্য আইন হয়েছে, তো 144 ধারা থাকাকালীন ওই রাজভবনের সামনে খিচমেরি ফটো এরকম করে কে করছিল আমরা তো দেখেছি। পশ্চিমবঙ্গের মানুষ তার সম্পর্কিত যথেষ্ট অবগত। যখন প্রবল বৃষ্টিতে লেক গার্ডেন্স ভাসছে, তখন লুঙ্গির কোচাটা এরম ভাবে তুলে নিয়ে আমরা তো দেখেছি সৌগত বাবুকে কিভাবে ফটোশুট করেন, আমরা তো দেখেছি ঘাটাল এখনো ভাসে, যে ঘাটাল মাস্টার প্ল্যান হওয়ার কথা ছিল 1,500 কোটি টাকার প্রজেক্ট, সে ঘাটাল এখনো ভাসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে দিয়েছিল, মমতা ব্যানার্জি কথা দিয়ে দিয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেব, এরা সব বলেছিল আমরা আর প্রচার আপনাদের সামনে ভোট চাইতে আসবো না, এখনো ঘাটাল ভাসছে, সেখানেও খিচমেরি ফটো কারা করে আমরা জানি। তাই এই ফটো কপি, এই ফটো স্ট্র্যাটেজি, এই ফুটেজ পলিটিক্স, এই ক্রেডিট রাজনীতি, এই খগেনদার সাথে সৌজন্যমূলক হাসপাতালে সাক্ষাৎকার, বেরিয়ে এসে না না সেরকম তো কোনো আঘাত লাগেনি, এইসব পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস প্রকারান্তরে বুঝিয়ে দিল, যে যেদিন বাদশাহ আলম দাঁড়িয়ে ওই হাজরা মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় রডটা মেরেছিল, ওটাও সেটিং ছিল এবং ওটা রড না, ওটা থার্মোকল ছিল, ওই থার্মোকলকে রড দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছে, বলেছিল তো প্রতিশ্রুতি মানেই চিটিংবাজি, তো সব থেকে বড় চিটিংবাজটা কালীঘাটে বসে আছে মমতা ব্যানার্জি। আমি একেবারে পার্টি অফিস ভাঙার প্রতিবাদ দেখলাম, আর দেখলাম সৌহার্দ্যপূর্ণ দই খাওয়া, একেবারে সায়নী ঘোষ পাশেই বসেছিল একে অপরের সঙ্গে। না, কার সাথে দই খেয়েছে সায়নী ঘোষ? বীরবাহা দই খেতে পারে, সমস্যা কোথায়? দই খেতে পারে, আইস, না না দই খেতে পারে, আমি সাজেস্ট করবো একটু আইসক্রিম খান, একটু কোল্ড ড্রিঙ্কস, একটু থামস আপ খান, কারণ এটাই তো উত্তেজনা করবার সময়, এটাই তো এক্সাইটমেন্টের টাইম। একদিকে মমতার বিসর্জন, একদিকে সায়নীদের গর্জন, একদিকে মমতার শেষ যাত্রা, একদিকের ভাইপোদের উল্লাস যাত্রা। এই কয়েকটা দিন বাকি আছে, আর 26 অব্দি সময় পাবে, একটু লুটে পুটে না খেতে পারলে হবে।